আসসালামু আলাইকুম। গতকাল মানে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের মানে অ্যাক্টিভিটি পর্যন্তই আর কি হয়েছিল। তো মানে জাস্ট মাসক্রেনিক এবং তোমার নিকোটিনিক অর্থাৎ এই রিসেপ্টরের জাস্ট নামগুলো পড়েছিলাম আমরা। আজকে আমরা দেখবো হলো তোমার এই রিসেপ্টর গুলো কোথায় আর কি লোকেটেড আছে, ঠিক আছে? মানে রিসেপ্টর সম্পর্কে আর কি ডিটেলস দেখবো, ঠিক আছে? তো এই জায়গায় তোমার কিছু কিছু ওয়ার্ড আসবে, যেমন ধরো তোমার অর্থাৎ জিপিসিআর অর্থাৎ জি প্রোটিন কাপল রিসেপ্টর, অর্থাৎ জি প্রোটিনের মধ্যে আছে তোমার জিআই প্রোটিন আছে, জিএস প্রোটিন আছে, জিকিউ প্রোটিন আছে, ঠিক আছে? এগুলা প্রোটিন আছে। তো এই জিনিসগুলো আশা করি তোমরা জেনারেল ফার্মাকোলজিতে পড়ছো। মানে তোমার জিআই এর কাজ কিভাবে হয়েছে, মানে এগুলোর সিস্টেম, মানে এগুলো ফাংশন বা এগুলো কিভাবে কোন অ্যাক্টের মাধ্যমে ফাংশন করতেছে, অর্থাৎ কোনটা তোমার সাইক্লিক লেভেল, সাইক্লিক এমপি লেভেল বা তোমার বাড়াইতেছে, কোনটা কমাইতেছে, দেন কোনটা আইপি3 মেকানিজমে, কোনটা ড্যাগ দিয়ে যে অর্থাৎ ড্যাসেল মেকানিজমে কাজ করতেছে, এগুলো অবশ্যই তোমরা অবশ্যই পড়ছো। আর না পড়ে থাকলে মনে করো যে জিনিসগুলো একটু মানে জানিও, কারণ এগুলোর মেকানিজম গুলো আর কি দরকার আছে, ঠিক আছে? তো এই শব্দগুলো জাস্ট আসবে, মানে আমি বলবো জিপিসিআর জিআই জিকিউ এই সিস্টেমিক শব্দগুলো আসবে, ঠিক আছে? তো প্রথমত আমরা দেখি রিসেপ্টর ফর অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে? রিসেপ্টর ফর অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন তোমার আমরা কি আমরা দেখছি, মানে এটা তোমার প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটিতে কাজ করছে। মানে আমরা দেখাইছি কোথায় কোথায় মানে অ্যাসিটাইলকোলিন কিভাবে রিলিজ হচ্ছে, দেন রিসেপ্টরের উপরে বাইন্ড করতেছে। তো আমরা ওই জায়গায় জাস্ট বলছিলাম নিকোটিনিক রিসেপ্টর, ঠিক আছে? মাসক্রেনিক রিসেপ্টর, জাস্ট নামগুলো বলছিলাম। আমরা এখন ডিটেলসে যাচ্ছি। তো দেখো তোমার নিকোটিনিক রিসেপ্টর, এখন নিকোটিনিক রিসেপ্টর হলো এক ধরনের আইনোট্রপিক রিসেপ্টর, বুঝছো? এক ধরনের আয়ন চ্যানেল। হ্যাঁ, এগুলো এগুলো তোমরা জেনারেল ফার্মাকোলজিতে অবশ্যই পড়ছো। এক ধরনের আয়ন চ্যানেল, আয়নোট্রপিক রিসেপ্টর। এবং এটা শেপ দেখতেছো তোমার প্যান্টামেরিক বা রোজেট রোজেট টাইপের শেপ। আর মানে এটা তোমার কন্ডাক্ট সোডিয়াম অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের মানে এই তোমার সোডিয়াম ক্যালসিয়ামের এক্সচেঞ্জের মাধ্যমে আর কি এটা ফাংশন হইতেছে, অর্থাৎ এটা ফাংশন অর্থাৎ এটা মেকানিজম কিভাবে কাজ করতেছে এগুলো অবশ্যই আগে দেখছো, ঠিক আছে? এই মানে এটাকে মানে আয়ন চ্যানেল, তো এই জন্য এটাকে বলতেছে তোমার আয়নোট্রপিক রিসেপ্টর অর্থাৎ আয়ন চ্যানেল। তো তোমার বিভিন্ন ধরনের রিসেপ্টর বাইন্ড করতেছে যেগুলো, ওটাকে বলতেছে তোমার আয়নোটমিক রিসেপ্টর। আর এটা হলো এক ধরনের আয়ন চ্যানেল অর্থাৎ নিকোটিনিক রিসেপ্টর, আয়ন চ্যানেল মেকানিজমে কাজ করতেছে। আর আরেকটা যেটা, সেটা হলো মাস্কারিনিক রিসেপ্টর। আমরা অবশ্যই পড়ছি মাস্কারিনিক রিসেপ্টর, যে তোমার সিম্প্যাথেটিকের ক্ষেত্রে তোমার নরএপিনেফ্রিন এপিনেফ্রিনের যে তোমার রিসেপ্টরটা বাইন্ড করতেছে, এই নিউরোট্রান্সমিটার গুলো যে বাইন্ড করতেছে, অর্থাৎ ইনডোর অর্গানে যে আছে মাস্কারিনিক রিসেপ্টর, ঠিক আছে? মানে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হিসেবে যে কাজ করতেছে। তো দেখো তোমার মাস্কেনিক রিসেপ্টরটা দেখো, মাস্কেনিক রিসেপ্টর যে তোমার জিপিসিআর অর্থাৎ জি প্রোটিন কাপল রিসেপ্টর, ঠিক আছে? এটাকে তোমার মেটাবোট্রফিক বলা হয়, কারণ হলো তোমার মেটাবোট্রফিক বলা হয় কারণ এটা তোমার সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে এই জায়গায়, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করতেছে, এই জন্য এটাকে মেটাবোট্রফিকও অর্থাৎ মেটাবোট্রফিকও বলা হয়। অর্থাৎ তোমার এই যে দিস রিসেপ্টরস কাপল টু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, ঠিক আছে? এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে ওই যে তোমার সাইকেলিক এমপি বলতেছে আইপি3 ডিএইচ, এগুলো কিন্তু সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করেছিল। তো এই জন্য এগুলোকে আর কি মেটাবোট্রফিক রিসেপ্টর বলা হয়েছে, ঠিক আছে? আর মানে এটা যে শেপ, এটা রিসেপ্টরের যে শেপ, এই রিসেপ্টরের শেপটা ছিল তোমার প্যান্টামেরিক, ঠিক আছে? আর এটার যে রিসেপ্টরের শেপ, এই যেটা দেখতেছো, এটা হলো তোমার রিসেপ্টরের শেপ হলো তোমার সার্পেন্টাইন বা তোমার হেলিক্যাল শেপ, ঠিক আছে? সার্পেন্টাইন এরকম তোমার 7 পাস ফর্ম করছে, তো এই জন্য এটাকে বলা হলো সার্পেন্টাইন, ঠিক আছে? সার্পেন্টাইন রিসেপ্টর। এখন নিকোটিনিকের মধ্যে তোমার এন এম দুটা মানে ই আছে, আর এন এম অর্থাৎ দুই টাইপ। এন নিকোটিনিক এর মধ্যে দুইটা টাইপ আছে, একটা হলো এন এন আর একটা হলো এন এম। আর হলো তোমার মাস্কেরিনিক, মাস্কেরিনিকের মধ্যে M1 থেকে M5 টোটাল 5টা আছে ডিভিশন, ঠিক আছে? ডিভাইডেড আছে। তো নিকোটিনিক রিসেপ্টরটা একটু ডিটেলস আমরা জানবো, কি নিকোটিনিক রিসেপ্টর, ঠিক আছে? তো দেখো নিকোটিনিক রিসেপ্টর আমরা কোথায় পড়ছিলাম? নিকোটিনিক রিসেপ্টর তোমার ওই মানে গ্যাংলিয়াতে আমরা দেখলাম না যে নিকোটিনিক কোলিনার্জিক রিসেপ্টর ছিল। মানে কত লেকচারটা একটু রিভিউ দাও, মানে মানে মনে করার চেষ্টা করো। তো ওই জায়গায় তোমার মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ক্ষেত্রে কিন্তু নিকোটিনিক রিসেপ্টর ছিল। ওই যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছে না, তো কি দুই মানে দুই ক্ষেত্রে তোমার এই নিকোটিনিক রিসেপ্টরটা কি করছে, তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াইছে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াইছে। হ্যাঁ, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে ছিল কিন্তু।
ঠিক আছে। আরেকটা জায়গা করে ছিল, আরেকটা তোমার এই যে অ্যাড্রিনাল মেডুলাতে তো তোমার ওই যে অ্যাসিটাইলকোলিন তোমার রিলিজ হইতেছে, দেন ওই অ্যাসিটাইলকোলিনটা তোমার এই অ্যাড্রিনাল মেডুলার তোমার এই নিকোটিনিক অর্থাৎ এন এন রিসেপ্টরে বাইন্ড করে কাজ করতেছে, ফাংশন করতেছে, ঠিক আছে। তোমার নিকোটিনিক রিসেপ্টরটা হলো তোমার 5 সাব ইউনিটস, অর্থাৎ 5টা সাব ইউনিট আছে। 5টা হলো তোমার এই যেরকম আলফা বিটা ধরনের, 5টা হলো এরকম, ঠিক আছে। সবই হলো তোমার আলফা বিটা ধরনের, ঠিক আছে। আর তোমার আরেকটা হলো এন, আরেকটা হলো এন এম, এটাকে বলা হলো তোমার স্কেলেনিক, অর্থাৎ এন এম, এন এম মানে নিকোটিনিকের আরেকটা হলো মানে ডিভিশন। এটা থাকতেছে তোমার স্কেলেটাল মাসেলে, ঠিক আছে। এন এমটা কই থাকতেছে, স্কেলেটাল মাসেল থাকতেছে। স্কেলেটাল মাসেলের ফাংশন এটা কিন্তু তোমার সোমাটিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, ঠিক আছে, সোমাটিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট। আর এনএম রিসেপ্টর এটা মূলত তোমার মাসেলের মানে ওই যে তোমার মাসেল কন্ট্রাকশন, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন যে ফিজিওলজি যেটা পড়ছো না, তো ওই জায়গায় কাজ করতেছে, ঠিক আছে, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনে কাজ করতেছে। আর ডিফারেন্ট সাব ইউনিট, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা বললাম 5 সাব ইউনিটস আলফা বিটা মানে সেম, বাট এটার মধ্যে 5টাই আলফা বিটা গামা ডেল্টা, 5টাই ডিফারেন্ট টাইপের সাব ইউনিট আছে, ঠিক আছে। এই যে এই জায়গায় সাব ইউনিট বলতে তোমার এই যে আলফা বিটা, আলফা এই যে বিটা গামা, এই যে এইগুলা এই ইউনিটের কথা বলতেছি, ঠিক আছে। মানে এর স্ট্রাকচারটা আর কি এরকম। আর অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট বলতে কি তোমার এনএন রিসেপ্টর নিকোটিন, মানে দুই ক্ষেত্রেই যেহেতু নিকোটিনিক রিসেপ্টর, নিকোটিন ট্র্যাকটা তোমার এটার অ্যাগনিস্ট, অর্থাৎ এই এটার ফাংশনটাকে বাড়াই দিচ্ছে, অ্যাগনিস্ট যেটা আর কি। আর অ্যান্টাগনিস্ট হলো তোমার মানে এই জিনিসটাকে ব্লক করতেছে, বা ফাংশন নো নো প্রোডাকশন অফ ফাংশন, ঠিক আছে, এরকম আর কি এই হিসেবে কাজ করতেছে। তো যেহেতু মূলত নিকোটিনিক মানে এনএম এনএম এনএন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে গ্যাংলিয়ন এরিয়াতেই আছে। তো এই জিনিসটা কি করতেছে তোমার মানে গ্যাংলিয়ন ব্লকার, এটা তোমরা বারো ভিতরে যখন আমরা যাব তখন এই ড্রাগস গুলো আমরা জানতে পারবো। আপাতত জাস্ট তুমি এক্সাম্পল গুলো দেখো, ঠিক আছে। মানে নিকোটিনিক এনএন রিসেপ্টর তোমার ব্লকার হিসেবে আসলে তোমার এই যে গ্যাংলিয়নিক ব্লকার গুলো এইচ এম টি দিয়ে মনে রাখবা, এই ড্রাগ গুলোর নাম জাস্ট মনে রাখবা তাহলে হবে, ঠিক আছে। আর এই জায়গায় হলো তোমার অ্যান্টাগনিস্ট হিসেবে আছে নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট, ঠিক আছে। এগুলো আমরা ডিটেলসে জানতে পারবো যখন এসএমআর করবো, ঠিক আছে। এই জায়গায় জাস্ট এক্সাম্পল গুলো তোমরা জাস্ট জেনে রাখতে পারো, ঠিক আছে। যেসব ড্রাগ এসেছে আর কি কুরারে কিউরিয়াম এবং কিউরোনিয়াম থাকে, ওইগুলো মূলত তোমার এই নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করতেছে। আবার এগুলোই তোমার এই এনএম মাসেল ব্লকার হিসেবে কাজ করতেছে, বা তোমার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এনএম আর এনএন আর হলো এনএম, একটা বেসিক পার্থক্য। আর এটা হলো আমরা নিকোটিনিক রিসেপ্টরটা বললাম, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো মাস্কারিনিক রিসেপ্টর। কি দেখবো? মাস্কারিনিক রিসেপ্টর। তো মাস্কারিনিক রিসেপ্টরটা দেখো, মাস্কারিনিক রিসেপ্টর নিকোটিনিক ছিল আয়ন চ্যানেল, ঠিক আছে। আর মাস্কারিনিক হলো জিপিসিআর, জিপোটিন কাপল রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। কি জিপিসিআর, জিপোটিন কাপল রিসেপ্টর, ঠিক আছে। নিকোটিনিক ছিল আয়ন চ্যানেল, জিপোটিন। আর মাস্কারিনিক আমরা 5টা ডিভিশন পেয়েছি, 1 থেকে 5টা। তো এর মধ্যে জাস্ট তুমি মানে সহজে মনে রাখবা যে ওয়ান ওয়ান, ঠিক আছে, 1 3 আর হলো 5, মানে যেগুলা কি বিজোড়, সেগুলো তোমার জিকিউ সিস্টেমে কাজ করতেছে। আর যেগুলা জোড় অর্থাৎ 2 4, এগুলা হলো তোমার জোড়, এগুলো হলো তোমার জি আই সিস্টেম, জি আই সিস্টেমে কাজ করতেছে, ঠিক আছে। এগুলো হলো M1 M2 আর M3 জিকিউ সিস্টেমে। জিকিউ এক ধরনের প্রোটিন, মানে জিপিআর মেকানিজমে জিকিউ একটা প্রোটিন, তো জিকিউ সিস্টেমে কাজ করতেছে। অর্থাৎ জিকিউ সিস্টেম হলো তোমার এর এক্সাইটেটরি কাজ করে মূলত। এই জায়গায় সেকেন্ড মেসেঞ্জার হিসেবে তোমার IP3 ট্যাগ এগুলা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে আসে, অর্থাৎ এটা লেভেল বাইরে যায় আর কি। আর এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে কিন্তু, এই যে জিকিউ আর জিআই, অর্থাৎ বিজোড় 1 3 5 এটা হলো তোমার জিকিউ, আর জোড় যেটা হলো মানে 2 আর 4 এটা জিআই, ঠিক আছে। ইনহিবিটরি মেকানিজমে কাজ করতেছে, অর্থাৎ এটা ইনহিবিট করতেছে এবং সাইক্লিক এমপি লেভেল কমে যেতেছে, ঠিক আছে। এখন মানে এই এটার একটু মানে লোকেশন গুলো দেখবো, ঠিক আছে, মাস্কারিনিক রিসেপ্টরের লোকেশন গুলো দেখবো। এখন বলতে গেলে তোমার মাস্কারিনিক রিসেপ্টরের অর্থাৎ M1 M2 M5 পর্যন্ত মানে সবই তুমি ব্রেনে পাবা, ঠিক আছে। মোটামুটি সবই ব্রেনে আছে, তবে প্রিডমিনেন্ট হিসেবে আসলে তোমার M1 রিসেপ্টরটা মূলত প্রিডমিনেন্ট হিসেবে আছে, ঠিক আছে। CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে M1 রিসেপ্টর একটা প্রিডমিনেন্ট হিসেবে আছে। এখন তোমার মানে অ্যাসিটাইলকোলিনটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোমার
কিছু ফাংশন, যেমন ধরো তোমার হিপ্পোক্যাম্পাসে অ্যাসিটাইলকোলিন হলো তোমার মেমোরি ইনক্রিজ, তোমার কগনিটিভ পাওয়ার ইনক্রিজে সাহায্য করতেছে, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিনটা। তো এখন মানে কিছু মানে তোমার রোগ আছে না, যেমন অনেক কিছু মানে রোগ আছে যে তার মানে ভুলে যায়, অনেক কিছু মনে থাকে না বা কিছুই মনে থাকে না, ভুলে যায়। তো ওই ডিজিজটাকে বলা হলো তোমার অ্যালজাইমার ডিজিজ, ঠিক আছে, ওই ডিজিজটাকে বলা হলো তোমার অ্যালজাইমার ডিজিজ। তো এই ক্ষেত্রে যদি আমরা মনে করো যে কোলিনার্জিক ড্রাগ ইউজ করি, অর্থাৎ কোলিনার্জিক কি মানে যেটা তোমার ওই আহ, ওই যে বলছি না প্যারাসিম্প্যাথো মাইমেটিক সিম্প্যাথো মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াইতেছে। তো অর্থাৎ মানে অ্যাসিটাইল কোলিনের অ্যাক্টিভিটিটা আর কি বাড়াইতেছে, অ্যাসিটাইল কোলিনের মতনই কাজ করতেছে। ওই ওই ড্রাগ যদি আমরা ইউজ করি তাহলে কি মানে হিপ্পোক্যাম্পাসে দিয়ে তোমার মেমোরি বা কগনিটিভ পাওয়ার প্রোডাকশনে মানে আর কি হেল্প করতেছে, ঠিক আছে। অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে আমরা কোলিনার্জিক ড্রাগ ইউজ করি, মানে এগুলো তোমরা হ্যাঁ পরে আরো ডিটেলসে দেখবা আশা করি। আর তারপর দেখো তোমার বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়াতে মনে করো যে মানে আমরা একটা রোগ দেখছি, সেটা তোমার তোমার পার্কিনসন ডিজিজ। তো পার্কিনসন ডিজিজে কি হয়, তোমার ডোপামিন লেভেলটা কি হয়, ডোপামিন লেভেলটা কমে যায়, ডোপামিন লেভেলটা কমে যায়। তো এর একটা হলো, যদি মনে করো যে অ্যাসিটাইল কোলিন লেভেল যখন বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি ডোপামিন লেভেল কমে যাবে, ঠিক আছে। অ্যাসিটাইল কোলিন লেভেল বেড়ে গেলে, অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বেড়ে গেলে ডোপামিন এর পরিমাণ তোমার কমে যায়, ঠিক আছে। তখনই তোমার এই পার্কিনসন ডিজিজ প্রডিউস করে। মানে এই ডিজিজ সম্পর্কে পরে আমরা জানবো ডিটেলসে। তো এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করতে পারি, ঠিক আছে। ধরো মানে তোমার ডোপামিন লেভেল কমে গেল, তোমার অ্যান্টিকোলিনার্জিক ইউজ করলে কি হবে, তোমার অ্যাসিটাইলকোলিন প্রোডাকশন কম হইতেছে, মানে অ্যান্টিকোলিনার্জিক অর্থাৎ কোলিনার্জিকের এগেনস্টে কাজ করতেছে। তখন অ্যাসিটাইলকোলিন কমে গেলে তোমার ডোপামিন লেভেল আবার বেড়ে যাবে। তো এই মেকানিজম আর কি কাজ করতেছে, ঠিক আছে। অর্থাৎ পার্কিনসন ডিজিজে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করি। আর হলো সেরেব্রামে যদি তোমার এই অ্যাসিটাইলকোলিন মানে অ্যাসিটাইলকোলিন সেরেব্রাম থেকে তোমার মানে সিজার প্রডিউস করতেছে, মানে সিজার মানে হলো তোমার কি মানে উত্তেজনা অনেক বাইরে যেতেছে, মনে করো যে কয়েক মিনিটের জন্য মানে আগল পাগল হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা, এরকম বলছে তোমার সিজার, ঠিক আছে। এটা হলো তোমার মানে মাসক্রেনিক রিসেপ্টরে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে লোকেশন করলাম। এখন হলো তোমার পেরিফেরিতে অর্থাৎ আউটসাইড দ্য ব্রেন, আউটসাইড ব্রেনে মূলত মনে করো যে 1 2 3 এই তিনটাই মূলত আউটসাইড দ্য ব্রেনে থাকে, এবং 4 5 মানে বললামই তো সিএনএস এর মোটামুটি সবই আছে, এর মধ্যে তোমার এম1 হলো প্রিডোমিনেন্ট হিসেবে আছে। আর হলো তোমার আউটসাইড দ্য বডির মধ্যে এম1 এম2 এবং এম3 এই তিনটে মূলত থাকতেছে। এখন এগুলো লোকেশন দেখো, এগুলো তোমরা আমরা হ্যাঁ এগুলো ইজিলি মনে রাখতে পারো। মনে করো যে এম1টা থাকতেছিল তোমার স্টোমাকে, ঠিক আছে, এম1 থাকতেছিল তোমার স্টোমাকে। হ্যাঁ, স্টোমাকে কি করতেছে, তোমার এই সেল সিক্রেশন বাড়ায় দিচ্ছে। তোমার প্যারাসিম্পেথিক স্টেটে যখন তুমি থাকো, তখন তোমার অবশ্যই ডাইজেশন অ্যাবজর্পশনটা ভালো চলতেছে। তো ডাইজেশনের জন্য অবশ্যই তোমার এই সেল লেভেল অবশ্যই ইনক্রিজ হবে না, স্টোমাকে তোমার এই সেল লেভেল ইনক্রিজ করতেছে, তোমার ডাইজেশনও হচ্ছে ভালো মতন, ঠিক আছে। আর দ্বিতীয়ত এম টু রিসেপ্টর আসলে তোমার হার্টে কোথায় আছে, হার্টে। এম টু রিসেপ্টর আসলে তোমার হার্টে। তো হার্টে তোমার কি করতেছে, তোমার হার্টের তোমার এসএ নোড এবং এভি নোডে তোমার হলো এম টু রিসেপ্টর আছে। তো প্যারাসিম্পথেটিক স্টেটে কি হয়, তোমার এই অ্যাসিটাইলকোলিনটা তোমার এই এসএ নোড এবং এভি নোডে তোমার রিসেপ্টরে মানে এম টু রিসেপ্টরে অ্যাক্ট করে তোমার হার্ট রেট কমাই দিচ্ছে, ঠিক আছে, তোমার হার্ট রেট ডিক্রিজ করতেছে। হ্যাঁ, এটা হলো তোমার এম2 রিসেপ্টর আসছে হলো তোমার হার্টে, ঠিক আছে। আর দেন রেস্ট অফ দ্য বডি, অর্থাৎ বাকি সব জায়গায় তুমি কি পাবা, এম3 রিসেপ্টর পাবা। কি পাবা, এম3 রিসেপ্টর, ঠিক আছে, এম3 রিসেপ্টর পাবা। তো এম3 রিসেপ্টর হলো তোমার এক্সাইটেশন করতেছে, মানে আমরা তো দেখলাম মূলত 1 3 আর হলো 5 এগুলো হলো তোমার জিকিউ সিস্টেমে অ্যাক্টিং করতেছে, অর্থাৎ এক্সাইটেশন। আর হলো এম2 ইনহিবিটরি কিন্তু ছিল, এই জন্য তোমার হার্ট রেটও কমে দিচ্ছে। তো এক্সাইটেশনের ক্ষেত্রে দেখো যে তোমার এন্ডোথিলিয়াম অফ ব্লাড ভেসেল, অর্থাৎ ব্লাড ভেসেলের এন্ডোথিলিয়ামে তোমার এই রিসেপ্টরটা এম3 রিসেপ্টর, কি এম3 রিসেপ্টর ব্লাড ভেসেলের এন্ডোথিলিয়ামে থাকতেছে। তখন তোমার এন্ডোথিলিয়াম ডিরাইভড ফ্যাক্টর থেকে তোমার নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, মানে যখন অ্যাসিটাইলকোলিন আসলো এম3 রিসেপ্টর সাথে বাইন্ড করলো, তখন নাইট্রিক অক্সাইড রিলিজ হবে, এন্ডোথিলিয়াম ডিরাইভড, এটা এক ধরনের রিল্যাক্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং তখন ব্লাড ভেসেলের আছে না, এটা হলো ভেসো ডায়ালেশন করবে, কি করবে, ভেসো ডায়ালেশন করবে। এটা কিন্তু আমরা এন্ডোথিলিয়াম বলছি, ঠিক আছে, এন্ডোথিলিয়াম ব্লাড ভেসেল, তখন ব্লাড ভেসেলে ভেসো ডায়ালেশন হবে।
দেন তোমার গ্ল্যান্ড, হুম, গ্ল্যান্ডের তোমার সিক্রেশন বেড়ে যাবে, ঠিক আছে, এক্সেপ্ট জাস্ট বাইলের, বাইলের সিক্রেশন জাস্ট বাড়বে না, ঠিক আছে। এমনি এছাড়া বাকি সব গ্ল্যান্ডের সিক্রেশন কি হবে, বেড়ে যাবে। তোমার সোয়েটিং, ল্যাক্রিমেশন, স্যালাইভেশন আর কি সবই হবে মানে প্যারাসিম্পথেটিক স্টেটে। দেন তোমার যে স্মুথ মাসেল গুলো আছে, স্মুথ মাসেল গুলো কি হবে, কন্ট্রাকশন হবে, স্মুথ মাসেল গুলো কন্ট্রাকশন হবে। যেমন তোমার ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল হয়তো তোমার বেসো কন্ট্রাকশন হইতেছে, স্মুথ মাসেল কিন্তু। তোমার ব্রঙ্কাস ব্রঙ্কাল মাসেল বঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। দেন ব্লাডারের ক্ষেত্রে হলো তোমার যে ব্লাডারটা আছে সেটা হলো তোমার ব্লাডার যে মাসেল, যে তোমার ডেট্রোসো মাসেল, সেটা হলো তোমার কন্ট্রাকশন হইতেছে, যার কারণে তোমার ইউরিনেশন হইতেছে, ঠিক আছে। দেন ইন্টেস্টাইনে আসলে তোমার ইন্টেস্টাইনের মোটিলিটি বেড়ে যেতেছে, যার কারণে তোমার ডায়রিয়া প্রডিউস করতেছে। দেন আইরিশ, অর্থাৎ তোমার যে আয়ের, আইরিশে তোমার অর্থাৎ স্পিংটার পিপির যেটা আছে ওটা কন্ট্রাকশন হইতেছে, যার কারণে মাইড্রেসিস প্রডিউস, সরি মিওসিস, যার কারণে তোমার মিউসিস প্রডিউস করতেছে। আর মাইড্রেসিস হয় তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে, ঠিক আছে। মোটামুটি মানে এই লোকেশন গুলো আর কি জানার চেষ্টা করবা, ঠিক আছে। আর এটা ইজিলি মনে রাখতে M1 M2 M3 মনে রাখবা, যে প্রথম হলো তোমার পেটে, তারপরে তোমার হার্ট, আর বাকি সব অর্গান আছে M3, অর্থাৎ M1 আছে তোমার পেট স্টোমাকে, M2 M2 আছে তোমার হার্টে, M3 বাকি বাকি সব অর্গান আছে তোমার M3, ঠিক আছে। আর এই জায়গায় তোমার জাস্ট এগোনিস্ট অ্যান্টাগনিস্ট মানে যে ড্রাগের কথা বলছে আর কি। যেমন ধরো তোমার M1 রিসেপ্টরের উপর কাজ করতেছে তোমার অক্সোটেমোরিন, অর্থাৎ এই সেল তোমার রিলিজটা বাড়াই দিচ্ছে। আর তোমার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতেছিল পাইরেনজিবিন টেনজিবিন, এই সেল সিক্রেশন কমাই দিচ্ছে। অর্থাৎ এই জন্য পেপটিক আলসার এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে এইসব ড্রাগস আমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানবো, ঠিক আছে। আপাতত জাস্ট দেখে রাখতে পারো এক্সাম্পল গুলো, ঠিক আছে। মোটামুটি মানে নিকোটিনিক এবং মাস্কারিনিক গেল, কিন্তু এগুলা কি, এগুলা হলো কোলিনার্জিক, কোলিনার্জিক রিসেপ্টর। কোলিনার্জিক মানে কি, কোলিনার্জিক নিউরন রিসেপ্টর মানে কি, কোলিনার্জিক নিউরন মানে কি অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, এগুলো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে নিকোটিনিক এবং মাস্কারিনিক রিসেপ্টর, ঠিক আছে। আমি কিন্তু এটাকে দুইটা রিসেপ্টরই একসাথে পড়াই দিচ্ছি, মানে নিকোটিনিক, সরি কোলিনার্জিক অ্যাড্রিনার্জিক, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো একটা কথা লিখে, মানে কথা এই জায়গায় দেখো দেখে, মানে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এক্ষেত্রে আমরা বলছি মানে যে নাইট্রিক অ্যাসিড রিলিজ, মানে এটা কিন্তু আলাদা একটা মেকানিজম আছে, কিভাবে তোমার নাইট্রিক অ্যাসিডটা তোমার ভেসো ডাইলেশন করতেছে, এটা কিন্তু আলাদা মেকানিজম আছে, ঠিক আছে। ওটা ওই তোমার জেনারেল ফার্মাকোলজিতে আছে। আর এখানে লেখছে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল নাইট্রিক অক্সাইড রিলিজ হইতেছে এবং ভেসো ডাইলেশন। আবার এই জায়গায় লেখছে স্মুথ মাসেলে ব্লাড ভেসেলে তোমার ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে, ভেসো কনস্ট্রিকশন হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো তোমার কন্ট্রাকশন, কন্ট্রাকশন আর হলো তোমার কনস্ট্রিকশন, এর পার্থক্য কি জানো? কন্ট্রাকশন মূলত ঘটে হলো তোমার, কন্ট্রাকশন বলতে বোঝাবে তোমার মাসেল, মাসেল বোঝাবে, বুঝছো, মাসেল কন্ট্রাক্ট করতেছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে। আর কনস্ট্রিকশন বলতে তোমার মনে করো যে লুমেন বোঝাবে, লুমেন জাতীয়, যেগুলো মনে করো যে কনস্ট্রিক্ট করে ন্যারো হয়ে যাইতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো। যেমন তোমার ব্লাড ভেসেল একটা লুমেন জাতীয়, এই জন্য ব্লাড ভেসেল বলে কনস্ট্রিকশন, কিন্তু কন্ট্রাকশন কিন্তু বলে না। কিন্তু ব্লাড ভেসেলের যে তোমার, ঠিক আছে, ব্লাড ভেসেল যেটা ওটা হলো তোমার কনস্ট্রিকশন, এটাই আর কি, মানে কন্ট্রাকশন কনস্ট্রিকশনের আর কি একটু মানে ডিফারেন্সিয়েট বলার জন্য তো ওইটাই আর কি। মানে এক জায়গায় মানে মানে এখানে M3 রিসেপ্টর একসাথে একসাথে ভেসো ডাইলেশনও করতেছে আবার ভেসো কনস্ট্রিকশনও করতেছে, এটা কিভাবে, এই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে। তো দেখো, অর্থাৎ নর্মাল 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 ব্লাড ভেসেলের ক্ষেত্রে যখন ব্লাড ভেসেলটা নর্মাল থাকবে, ধরো তোমার হুম এটা হলো তোমার এটা হলো তোমার ব্লাড ভেসেলে তোমার এন্ডোথেলিয়াম, ঠিক আছে, এটা হলো তোমার এন্ডোথেলিয়ামে, ধরো তোমার এই জায়গায় আহ ধরো এই জায়গায় তোমার M3 রিসেপ্টর আছে, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, দেন অ্যাসিটাইলকোলিন তোমার এই আহ, তোমার এম থ্রি রিসেপ্টরের সাথে তোমার বাইন্ড করে দেন তোমার নাইট্রিক অক্সাইড প্রডিউস করতেছে, কি প্রডিউস করতেছে, দেন তোমার নাইট্রিক অক্সাইড প্রডিউস করতেছে। এই নাইট্রিক অক্সাইডে মূলত তোমার তোমার ভেসো ডাইলেশন করতেছে, কি করতেছে, ভেসো ডাইলেশন। দেখো, অর্থাৎ যখন তোমার ব্লাড ভেসেল নর্মাল আছে, অর্থাৎ ইনট্যাক্ট ইনট্যাক্ট এন্ডোথিলিয়াম কন্টেনিং M3 রিসেপ্টর, অর্থাৎ এই জায়গায় তোমার M3 রিসেপ্টর আছে, অর্থাৎ এন্ডোথিলিয়ামে, ঠিক আছে। দেন তোমার স্টিমুলেট এন্ডোথিলিয়াল সেল, অর্থাৎ অ্যাসিটাইলকোলিন আসলো, দেন
M3 রিসেপ্টরকে তোমার স্টিমুলেটেড করলো, ঠিক আছে। দেন স্টিমুলেট করলে কি প্রোডিউসেস নাইট্রিক অক্সাইড, অর্থাৎ এন্ডোথেলিয়াম ড্রাইভ রিল্যাক্সিং ফ্যাক্টর। নাইট্রিক অক্সাইড হলো এক ধরনের রিল্যাক্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দেন রিল্যাক্সেস স্মুথ মাসেল, অর্থাৎ ব্লাড তোমার ব্লাড ভেসেলের যে তোমার স্মুথ মাসেল আছে না, ওটাকে তখন রিল্যাক্স করবে। দেন তোমার প্রডিউস করবে হলো তোমার ভেসো ডাইলেশন, ঠিক আছে। আর যদি কোনো কারণে ড্যামেজড ব্লাড ভেসেল, অর্থাৎ এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল ইজ ড্যামেজ, অর্থাৎ এই জায়গায় যদি তোর এন্ডোথেলিয়ামটা মনে করো যে ড্যামেজ হয়ে যায়, এন্ডোথেলিয়াম যদি ড্যামেজ হয়ে যায় তখন মনে করো যে এই যে তোমার নিচে যে তোমার স্মুথ মাসেল যে লেয়ারটা তুমি দেখতেছো, অর্থাৎ নিচে স্মুথ মাসেলের যে লেয়ার আছে, তো স্মুথ মাসেলের লেয়ারটা তোমার এক্সপোজ হয়ে যাইতেছে, ঠিক আছে, বিলো দা এন্ডোথেলিয়াম, অর্থাৎ স্মুথ মাসেল এন্ডোথেলিয়ামটা আর কি এন্ডোথেলিয়ামটা তোমার ড্যামেজ হলে স্মুথ মাসেল লেয়ারটা তোমার এক্সপোজ হয়ে যাইতেছে। তখন অ্যাসিটাইলকোলিন ডাইরেক্ট তোমার এই M3 রিসেপ্টর, অর্থাৎ এই স্মুথ মাসেলের যে M3 রিসেপ্টর আছে, এই স্মুথ মাসেলের যে M3 রিসেপ্টর আছে সেখানে যা কাজ করতেছে। এখানে কোনো এনও প্রডিউস হচ্ছে না, কারণ তোমার এই এন্ডোথেলিয়ামটা, তোমার এই যে এন্ডোথেলিয়ামটা তোমার ড্যামেজ হয়েছে, ঠিক আছে। এই জন্য তোমার যে কোনো M3 এনো নাইট্রিক অক্সাইড প্রডিউস হইতেছে না। তখন এই অ্যাসিটাইলকোলিন ডাইরেক্ট তোমার এই স্মুথ মাসেলে চলে যাচ্ছে। অ্যাসিটাইলকোলিন স্মুথ মাসেলে চলে যাচ্ছে, তোমার ডাইরেক্ট স্মুথ মাসেল আছে না, এই মাসেলের কন্ট্রাকশন ঘটতেছে, ঠিক আছে। কন্ট্রাকশন হলে তোমার ভেসো কনস্ট্রিকশন প্রডিউস হবে, ঠিক আছে। অর্থাৎ নর্মাল ভেসেলে তোমার এন্ডোথেলিয়াম মানে নর্মাল থাকতেছে, তোমার ওই জায়গায় ল্যাকটিক অক্সাইড প্রডিউস হইতেছে অ্যাসিটাইলকোলিন স্টিমুলেটর কারণে, ওই জায়গায় ভেসেল ডাইলেশন করতেছে। আর এই জায়গায় যখন ভেসেলটা তোমার রাপচার হয়ে যেতেছে বা ড্যামেজ হইতেছে, তখন মাসেলটা ডাইরেক্ট এক্সপোজ হয়ে যেতেছে, এন্ডোথেলিয়াম ড্যামেজ, তখন অ্যাসিটাইলকোলিন ডাইরেক্ট এই জায়গায় M3 রিসেপ্টরে কাজ করতেছে এবং ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করতেছে, ঠিক আছে। আশা করি ডিফারেন্সটা মানে বুঝতে পারছো। এই যে হলো তোমার গাইডের বই, মানে গাইডের বই। তো এই জিনিসগুলো তোমরা জাস্ট আরেকবার করে দেখবা, তাইলেই হবে। এখানে মনে করো লোকেশন গুলো লেখা আছে, এখানে মনে করো যে কিছু এক্সট্রা অবশ্য লেখা আছে, বাট মানে মোটামুটি ওই জায়গায় যেগুলো বলছি না ওইগুলো মনে রাখলেই চলবে, তোমার পুরো ফার্মাকোলজি ওগুলো দিয়ে চলে যাবে, ঠিক আছে। আর এই এই যে তোমাদের মানে আর কি মানে যেটা বলছি আর কি রেজাল্ট, মানে যে তোমার কিভাবে IP3 DAG মানে এগুলো মেকানিজমে কিভাবে আসতেছে, এগুলো আশা করি আগে পড়ছো। তো এটা একবার করতে পারো তোমরা। দেন হলো তোমার এখন আমরা আসতেছিল তোমার সিম্প্যাথেটিক রিসেপ্টর। কোথায়? সিম্প্যাথেটিক রিসেপ্টর বা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, ঠিক আছে। অল সিম্প্যাথেটিক অল অল সিম্প্যাথেটিক রিসেপ্টরস আর GPCR। এর আগেরটা আমরা কি পড়ছিলাম? এর আগেরটা তো আমরা দেখলাম GPCR হলো আয়নিক ছিল, ঠিক আছে। বাট এটা সবই GPCR, অর্থাৎ জি প্রোটিন কাপল রিসেপ্টর। GPCR মানে তিনটা ডিভিশন, GS GI GQ। এটা জেনারেলের পর জেনারেল ফার্মাকোলজি। এখানে জাস্ট একবার বলা GI GS GI GQ এই তিনটা ডিভিশন আছে। তো এখন দেখো সিম্প্যাথেটিক রিসেপ্টরের মধ্যে বা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের মধ্যে টাইপ হলো তোমার আলফা রিসেপ্টর আর হলো বেটা রিসেপ্টর। আলফা রিসেপ্টর এগুলো আমরা কিন্তু এর আগের লেকচার আমরা দেখাইছি, মানে কোথায় মূলত অ্যাড্রেনার্জিক রিসেপ্টর গুলো থাকতেছে। আমরা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ভিতরে কি কি ডিভিশন আছে এবং কোথায় লোকেটেড আছে এই জিনিসগুলো ডিটেইলসে দেখতেছি। তো দেখো আলফা রিসেপ্টরের মধ্যে আলফার ডিভিশন আছে দুইটা, একটা হলো তোমার আলফা 1, একটা হলো আলফা 2। বিটার মধ্যে সেম বিটা 1, বিটা 2 এবং বিটা 3। এবং তোমার বিটা যে রিসেপ্টর আছে, এটা সবই GS সিস্টেমে কাজ করবে এবং আলফার মধ্যে লেখা আছে দেখো GQ সিস্টেমে কাজ করবে, ঠিক আছে। আলফা 1 যেটা GQ সিস্টেমে এবং আলফা 2 যেটা G ইনহিবিটর অর্থাৎ GI সিস্টেমে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে তোমার এগুলো সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে। সাইক্লিক এমপি যখন তোমার GI হিসেবে সাইক্লিক এমপি লেভেল কমাই দিচ্ছে, তখন তোমার GS তোমার সাইক্লিক এমপি লেভেল কমাই দিচ্ছে। GQ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সাইক্লিক না, এক্ষেত্রে তোমার IP3 এবং DAG এগুলো কাজ করে। এখন দেখো তোমার আলফা ওয়ান রিসেপ্টরটা দেখো, ঠিক আছে। তো আলফা ওয়ান রিসেপ্টর আবার কিছু সাব ডিভিশন আছে। আলফা ওয়ান এ আর এই জায়গায় তুমি আলফা 1B বা D বলতে পারো, সমস্যা নাই। এখন কথা হলো সাব ডিভিশন কেন করছে? সাব ডিভিশন করছে কারণ কোন ড্রাগের যে ওই রিসেপ্টরের উপরে কাজ করতেছে ওটার স্পেসিফিসিটি, নির্দিষ্টভাবে ওই রিসেপ্টরে যে কাজ করতেছে ওটার স্পেসিফিসিটি বোঝার জন্য এই সাব ডিভিশনটা করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরো ট্যামসুলোসিন তোমার তোমার মানে BPS এ দেওয়া হয়, এটা কাজ করে হলো তোমার এই যে আলফা 1A রিসেপ্টরের উপরে। কি করে? আলফা 1A রিসেপ্টরের উপরে কাজ করে ট্যামসুলোসিনটা, অর্থাৎ বিনাইন পোস্থেটিক হাইপারট্রফিতে দেওয়া হয়,
তো এরকম আর কি স্পেসিফিসিটি বোঝার জন্য, অর্থাৎ কোনটা আলফা 1A, মানে আলফা 1 এর ভিতরে আর স্পেসিফিক বোঝার জন্য এই সাবডিভিশন, ঠিক আছে। তো দেখো, আলফা 1A রিসেপ্টর হলো জিকিউ সিস্টেম, জিকিউ টাইপ অর্থাৎ এক্সাইটেটরি, ঠিক আছে। প্রোডিউস স্মুথ মাসেল কন্ট্রাকশন করতেছে, ঠিক আছে। এখন লোকেশনটা দেখো, তোমার সিম্প্যাথেটিক, মানে এর আগে প্যারাসিম্প্যাথেটিক দেখছি, কিন্তু আমরা মায়োসিস প্রডিউস করতেছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, তোমার আইরিশের তোমার রেডিয়াল মাসেল আছে, ঠিক আছে। এই রেডিয়াল মাসেলে তোমার এই তো আলফা 1A থাকবে। তো এই আলফা 1A ওই জায়গায় লোকেটেড আছে। তো এই রেডিয়াল মাসেলটা তোমার কন্ট্রাকশন করবে, তখন মায়োড্রাসিস প্রডিউস হবে। হ্যাঁ, এগুলা কিভাবে হবে আমরা ভিতরে আরো দেখবো, মানে যখন সিস্টেমের ভিতরে ঢুকবে। দেন তোমার আছে আইওএস, অর্থাৎ ইন্টারনাল ইউরেথ্রিক স্ফিংটার, অর্থাৎ তোমার এই ইন্টারনাল ইউরেথ্রিক স্ফিংটারে তোমার হলো এই আলফা 1 এর রিসেপ্টর আছে। কি আলফা 1 এর রিসেপ্টরটা আছে, তো এটা কি করতেছে, তোমার এই কন্ট্রাকশন করতেছে। মাসেলটা কন্ট্রাকশন করলে তোমার ইউরিনারি রিটেনশন হচ্ছে, অর্থাৎ ইউরিন পাস আউট হইতে পারতেছে না, ঠিক আছে। আইইউএস। আর হলো তোমার আলফা 1B বা ডি রিসেপ্টর যাই বলো না কেন, এটা তোমার ব্লাড ভেসেলে থাকতেছে। কোথায় থাকতেছে? ব্লাড ভেসেলে। ব্লাড ভেসেলে থেকে এটা কি করতেছে? ভেসো কনস্ট্রিকশন করতেছে। কি করতেছে? ভেসো কনস্ট্রিকশন করতেছে। আলফা আলফা 1B কোথায় থাকতেছে? তোমার ব্লাড ভেসেলে থাকতেছে, ঠিক আছে। ব্লাড ভেসেল থাকলে তোমার ওই যে মাসেল আছে ওটা কন্ট্যাক্ট করতেছে, তার কারণে তোমার তোমার মাসেল কন্ট্রাকশন, নর্মাল মাসেল কন্ট্রাকশন প্রডিউস করতেছে। তো ব্লাড ভেসেল যে মাসেল আছে কন্ট্যাক্ট করলে ভেসো কনস্ট্রিকশন হইতেছে। যখন ভেসো কনস্ট্রিকশন হচ্ছে তখন তোমার বিপি প্রডিউস করতেছে, ব্লাড প্রেশার বাইরে যেতেছে, মানে ইনক্রিজ ব্লাড প্রেশার বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। এটা হলো তোমার আলফা 1 গেল, ঠিক আছে। তেমনি এটা হলো তোমার আলফা আলফা 2 রিসেপ্টর, ঠিক আছে। আলফা 2 রিসেপ্টর হলো জিআই, অর্থাৎ ইনহিবিটরি। আলফা 2 রিসেপ্টর হলো জিআই। আলফা 1 হলো তোমার জিকিউ বা স্টিমুলেটরি বা এক্সাইটেটরি। আর আলফা জিআই অর্থাৎ তোমার ইনহিবিটরি, ঠিক আছে। তো জিআই হলো তোমার ইনহিবিটরি। এর মধ্যে তোমার আলফা 2A যেটা দেখো, এটা আবার সাব ডিভিশন দেখো, তোমার আলফা 2A, আলফা 2B এবং আলফা 2C আছে। এখন আলফা 2A হলো প্রিসিনাপটিক অটোরিসেপ্টর, আলফা 2B হলো পোস্ট সিনাপটিক রিসেপ্টর, এবং আলফা 2C হলো এক্সট্রা সিনাপটিক রিসেপ্টর, অর্থাৎ মনে করো যে যেগুলাতে মনে করো যে ডাইরেক্ট নার্ভ সাপ্লাই যাচ্ছে না, এগুলাকে মূলত এক্সট্রা সিনাপটিক বলতেছে, ঠিক আছে। এখন তোমার প্রিসিনাপটিক অটোরিসেপ্টর মানে কি, যেমন ধরো ধরো যে এটা একটা তোমার নার্ভ এন্ডিং, ঠিক আছে, নিউরন, অর্থাৎ এটা হলো তোমার একটা নিউরন। আর এটা ধরো তোমার অর্গান, ঠিক আছে। এই মাঝের এরিয়াটাকে তোমার কি বলে, অর্থাৎ সিনাপটিক এরিয়া বা সিনাপস বলে, ঠিক আছে, সিনাপস বলে। তো এটা হলো তোমার নিউরন থেকে তোমার নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, ঠিক আছে। তো নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, এটা হলো তোমার প্রিসিনাপটিক, কিন্তু এটা হলো তোমার প্রিসিনাপটিক। আর এটা হলো তোমার পোস্টসিনাপটিক, ঠিক আছে, বা অর্গান, পোস্টসিনাপটিক অর্গান, ঠিক আছে। তো মাঝে এটা তোমার সিনাপস। তো এই নরএপিনেফ্রিন তো রিলিজ হইতেছে, ঠিক আছে না। তো এই নরএপিনেফ্রিন রিলিজ হয়ে যখন এই এই রিসেপ্টর, অর্থাৎ এখানে যে রিসেপ্টরটা আছে এর নাম হলো তোমার আলফা 2A, এর নাম হলো তোমার আলফা 2A, ঠিক আছে। আলফা 2A কে যখন তোমার স্টিমুলেট করতেছে, তখন এটা তোমার ইনহিবিট করতেছে, এই নরএপিনেফ্রিনকে ইনহিবিট করতেছে। মানে বুঝাইতেছে, ধরো এখানে তোমার আহ, ধরো এক্সেস পরিমাণ তোমার নরএপিনেফ্রিন হয়ে গেছে, যখন এক্সেস নরএপিনেফ্রিন হয়ে যাচ্ছে তখন এক্সট্রা পরিমাণ নরএপিনেফ্রিন আবার এই এই প্রিসিনাপটিক নিউরনের যে রিসেপ্টরটা আছে, এই M3 রিসেপ্টর, সরি আলফা 2A যে রিসেপ্টরটা আছে, এই রিসেপ্টরটাকে স্টিমুলেট করতেছে। যখন এই রিসেপ্টরটা স্টিমুলেটেড হইতেছে, তখন ও একটা অটোমেটিক্যালি যে এই নিউরন থেকে যে নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে না, এটাকেই মানে রিলিজই কমে দেবে বা রিলিজটা ইনহিবিট করে দেবে, ঠিক আছে।
এই জন্য এটাকে বলতেছে তোমার প্রি সিনাপটিক, এই জন্য এটাকে বলতেছে তোমার প্রি সিনাপটিক অটো রিসেপ্টর। মানে অটোমেটিক্যালি এটা কাজ করতেছে প্রি সিনাপটিক এরিয়াতে, অটোমেটিক্যালি কাজ করে তোমার এই নরএপিনেফ্রিন রিলিজটাকে কমায় দিচ্ছে। ঠিক আছে, আসলে বুঝতে পারছো? তো এটা আর কি মানে বলা হয়েছে যে তোমার এই মানে আলফা টু রিসেপ্টর, আলফা টু এ রিসেপ্টরটা মানে ইনহিবিটরি রিসেপ্টর তো আমরা দেখলামই। তখন মনে করেন নরএপিনেফ্রিন তোমার এই রিসেপ্টরকে তোমার স্টিমুলেট করতেছে, ইনহিবিটরি মেকানিজমে কাজ করতেছে, অর্থাৎ নরএপিনেফ্রিন রিলিজটাকে কমায় দিচ্ছে। তো যেমন ধরো তোমার যে তোমার ক্লোনিডিন, তোমার এই আলফা টু এ রিসেপ্টরকে স্টিমুলেটেড করে। যখন এটাকে স্টিমুলেটেড করে তখন এটা মনে করে যে অটোমেটিক্যালি তোমার এই যে নরএপিনেফ্রিন রিলিজ অর্থাৎ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাই কমায় দিচ্ছে, মানে এই রিসেপ্টরের উপরে এই ড্রাগটা কাজ করতেছে। ঠিক আছে, ক্লোনিডিন। দেন দেন দেখো পোস্ট সিন্যাপটিক রিসেপ্টর, অর্থাৎ পোস্ট সিন্যাপটিক রিসেপ্টর বলতে তোমার এই যে এখানে তোমার যে রিসেপ্টর গুলো আছে, ঠিক আছে, পোস্ট সিন্যাপটিক এরিয়াতে অর্থাৎ অর্গানে যে রিসেপ্টর গুলো আছে, এখানে হলো তোমার আলফা টু বি। এই রিসেপ্টরটা মূলত এখানে থাকে, এটাও মূলত সেম অ্যাজ আলফা ওয়ান, মানে আলফা ওয়ান এর যে ভেসো কনস্ট্রিকশন করতেছে, মানে যে কনস্ট্রিকশন গুলো যে কাজগুলো, মানে বলতে গেলে যেখানে যেখানে আলফা ওয়ান পাবো সেখানে সেখানে আলফা টু বিটাও পাবো। ঠিক আছে, মানে সেম আর কি, সেম অ্যাজ আলফা ওয়ান রিসেপ্টর। এরা মনে করে যে ভেসো কনস্ট্রিকশন করতেছে। ঠিক আছে, এরাও ভেসো ভেসো কনস্ট্রিকশন করতেছে। আর এক্সট্রা হেপাটিক বলতে মানে মনে করো যে ডাইরেক্ট নার্ভ ইনারভেশন নাই, সেক্ষেত্রে তোমার দেখো এগুলা আছে তোমার সিনাপটিক এর বাইরে, যেমন তোমার প্যানক্রিয়াস আর হলো তোমার প্ল্যাটলেট, এগুলাতে আছে। ঠিক আছে, এগুলাতে কি করতেছে তোমার প্যানক্রিয়াসে যেহেতু ইনহিবিটরি কাজ করতেছে, তো প্যানক্রিয়াসে তোমার কি করতেছে তোমার ইনসুলিন সিক্রেশনটা কমাই দিচ্ছে। ঠিক আছে, ইনসুলিনের সিক্রেশন কমাই দিচ্ছে। আর হলো তোমার প্ল্যাটলেটে কি করতেছে তোমার প্ল্যাটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করতেছে। ঠিক আছে, তো মনে করো যে মানে রিসেপ্টর গুলো আর কি মানে কোথায় কোথায় লোকেটেড আছে এই জিনিসগুলো আর কি মানে জানা অবশ্যই দরকার। তো আশা করি একবার করে দেখলেই মানে হয়ে যাবে। এখন যেটা আছে সেটা হলো তোমার দেখো বেটা রিসেপ্টর, এখন যেটা আছে সেটা হলো তোমার বিটা রিসেপ্টর, অর্থাৎ আলফা রিসেপ্টর আমাদের শেষ। এখন দেখো সেটা হলো তোমার বিটা রিসেপ্টর। তো বিটা রিসেপ্টরও তোমার আমরা সবই দেখলাম যে তোমার আলফা বিটা সবই তোমার জিপিসিআর মানে মেকানিজমে কাজ করতেছে। তো বিটা রিসেপ্টরের সবগুলোই হলো তোমার জিএস সিস্টেমে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ সাইক্লিক এমপি লেভেল বাড়ায় দিবে, অর্থাৎ এক্সাইট করবে, অর্থাৎ মানে হার্টে ক্যালসিয়াম ইনচার্জ করবে এবং হার্ট স্টিমুলেট করবে। অর্থাৎ দেখো আমরা এখন বিটা রিসেপ্টর মানে বিটা ওয়ান রিসেপ্টর, বিটা টু রিসেপ্টর আর হলো তোমার আছে বিটা থ্রি রিসেপ্টর, তিনটা রিসেপ্টর আছে। তো দেখো বিটা ওয়ান রিসেপ্টর কি করতেছে, বিটা ওয়ান রিসেপ্টর মূলত আছে কোথায়, হার্টে আছে আর হলো কিডনিতে আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখো কোথায় আছে, হার্টে আছে এবং অ্যান্ড কিডনিতে আছে। তো দেখো বিটা ওয়ান রিসেপ্টরটা মূলত থাকতেছে হার্টের এসএ নোডে, এভি নোডে এবং মায়োকার্ডিয়ামে। যেহেতু স্টিমুলেট করতেছে, স্টিমুলেট করতে তোমার কি হয়, বিটা ওয়ান স্টিমুলেশন যখন করতেছে তোমার হার্ট রেট বাড়ায় দিচ্ছে। এসি নোডে যে বিটা ওয়ান রিসেপ্টরটা আছে এটাকে যখন স্টিমুলেশন করতেছে তখন এর হার্ট রেট বেড়ে যেতেছে, এটাকে বলতেছে পজিটিভ প্রোনোট্রপিজম এফেক্ট। দেন এভি নোডে আস্তে আস্তে তোমার কন্ডাকশন বেড়ে যাচ্ছে, এটাকে বলছে পজিটিভ ড্রোমোট্রপিজম। আবার মায়োকার্ডিয়াম যে হার্টের মায়োকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়ামের কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিচ্ছে, এটাকে বলছে পজিটিভ আইনোট্রপিজম ইফেক্ট। ঠিক আছে, তো এটা গেলো তোমার হার্টের। ঠিক আছে, মনে রাখো কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেন আছে তোমার কিডনিতেও বিটা ওয়ান রিসেপ্টর আছে। ঠিক আছে, কিডনির কোথায় আছে, জেজি সেল, অর্থাৎ যেখান থেকে তোমার রেনিন সিক্রেশন হয়। কি সিক্রেশন হয়, রেনিন সিক্রেশন হয়, জেজি সেলে তোমার রেনিন সিক্রেশন হয়, তো ওই জায়গায় আছে। দেন তোমার যখন স্টিমুলেটেড করবে অর্থাৎ তোমার এই তোমার বিটা ওয়ান রিসেপ্টরটা আর কি যে সেলে আছে, বিটা ওয়ান রিসেপ্টর যখন স্টিমুলেটেড হবে তখন রেনিন বেশি বেশি রিলিজ হবে। তখন রেনিন বেশি বেশি রিলিজ হবে না, তখন তোমার রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, রেনিন অ্যানজিওটেনসিন যে মেকানিজমটা আছে ওই মেকানিজমটা মনে করো যে শুরু হয়ে যাবে। দেন ব্লাড প্রেশার আর কি ইনক্রিজ হবে। ঠিক আছে, এক কথা বলতে গেলে তোমার যে সেলে এই তোমার বিটা ওয়ান রিসেপ্টরটা আছে। দেন দেখো তারপরে যেটা সেটা তোমার বিটা টু রিসেপ্টর। হ্যাঁ, বিটা টু রিসেপ্টর কোথায় থাকতেছে, বিটা টু রিসেপ্টর থাকতেছে তোমার
স্কেলেটাল মাসেল, লিভার, দেন স্মুথ মাসেল গুলোতে, ঠিক আছে, বিটা টু রিসেপ্টর থাকতেছে। তো স্কেলেটাল মাসেল বিটা টু কি প্রডিউস করতেছে? তোমার ট্রেমর প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? তোমার ট্রেমর, অর্থাৎ মানে হাত পাও আর কি কাঁপাকাঁপি এরকম আর কি প্রডিউস করতেছে। মানে ধরো ওই যখন তুমি তোমার স্ট্রেসে থাকবে অবশ্যই তোমার হাত পাও কাঁপবে, যেমন তো তোমার পিছনে যদি কুকুর বা যায় পরে তোমার হাত পা একটু কাঁপাকাঁপি করবে না, তো ওটাই বলতে চাই স্কেলেটাল মাসেল ট্রেমর হবে। দেন তোমার লিভারে কি? লিভারে হলো তোমার গ্লাইকোজেন যে ব্রেকডাউন ঘটবে, ব্লাডে তোমার মানে গ্লুকোজ বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে যাবে, তোমার হাইপারগ্লাইসেমিয়া প্রডিউস হবে, ঠিক আছে। হাইপারগ্লাইসেমিয়া বলতে নর্মালি কোনো ড্রাগ দিলে, ধরো তুমি একটা বিটা রিসেপ্টর ড্রাগ দিলা বা অ্যাড্রিনার্জিক ড্রাগ দিলা, তো এখন এটা সাইড এফেক্ট হিসেবে তোমার হাইপারগ্লাইসেমিয়া প্রডিউস হবে কিন্তু সাইড এফেক্ট হিসেবে। কিন্তু নর্মালি তো আমাদের বডিতে নর্মাল অবস্থা আছে। নর্মালি বলতে এখন তোমার সিনথেটিক অ্যাক্টিভিটিতে তোমার তখন তো গ্লুকোজ বেশি লাগবে, ধরো তুমি দৌড়াবা, তুমি স্ট্রেসে আসো, তোমার সাপ্লাই বেশি লাগবে না গ্লুকোজ। তো ওই সময় যখন হাইপারগ্লাইসেমিয়া হইতেছে বলতে যখন ওই সময় গ্লুকোজ আমাদের বেশি লাগতেছে, ওই সময় নর্মাল ইউজ হইতেছে। বাট কোন একটা ড্রাগের সাইড এফেক্ট হিসেবে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হইতে পারে। দেন তোমার স্মুথ মাসেল, স্মুথ মাসেলের মধ্যে তোমার মাসেল রিল্যাক্সেশন করবে, ঠিক আছে। আমরা কিন্তু প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বলছিলাম তোমার কন্ট্রাকশন হইতেছে, বাট এটার মধ্যে দেখো তোমার মানে স্মুথ মাসেল অর্থাৎ বিটা টু রিসেপ্টর তোমার স্মুথ মাসেলের তোমার রিল্যাক্সেশন করতেছে। কি কি? তোমার ব্রঙ্কো ডাইলেশন করতেছে যাতে শ্বাস বেশি নিতে পারো। দেন ভেসো ডাইলেশন হইতেছে। দেন ইউটেরাইন রিল্যাক্স হয়ে যাইতেছে, ইউটেরাইন রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। এটা এই এফেক্টের নাম হলো তোমার টোকোলাইটিক এফেক্ট, এটা পরে জানবো আরো। দেন ইন্টেস্টাইন রিল্যাক্সেশন হয়ে যাইতেছে, যার কারণে পেরিস্টালসিস কমে যাইতেছে। ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম পেরিস্টালসিস বাইরে যেতেছে, যার কারণে ডায়রিয়া হতে পারে সাইড ইফেক্ট হিসেবে। তো এই ক্ষেত্রে তোমার পেরিস্টালসিস কমে যেতেছে, ঠিক আছে। যেমন ধরো তোমার স্যালবিউটামল, স্যালবিউটামল কি? এটা তোমার অ্যাস্থমা ইউজ করা হয়, বিটা টু অ্যাগনিস্ট, ঠিক আছে, অ্যাস্থমাতে ইউজ করা হয়। অ্যাস্থমাতে তোমার এই মানে অ্যাস্থমাতে কি বঙ্ক কনস্ট্রিক্ট হয়ে যায়, তুমি স্যালবিউটামল দিলে তোমার বঙ্ক ডাইলেশন হয়ে গেলো, তাতে শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারতেছে। তো এটা সাইড এফেক্ট বলতেছে। তোমার এটা সাইড এফেক্ট হিসেবে কি প্রডিউস হতে পারে? তোমার হাত পা কাঁপাকাঁপি করতে পারে, ট্রেমাস হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ তোমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে পারে। দেন ইউটেরাইন কন্ট্রাকশন ইনহিবিট অর্থাৎ রিল্যাক্স হয়ে যেতে পারে ইউটেরাস। তো মনে করো যে এরকম সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে। আরেকটা লাস্ট রিসেপ্টর আছে, লাস্ট রিসেপ্টর দেখো, সেটা হলো বিটা থ্রি রিসেপ্টর। বিটা থ্রি রিসেপ্টর মূলত পাওয়া যায় হলো অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড ব্লাডারে, ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড ব্লাডারে বিটা থ্রি রিসেপ্টর পাওয়া যায়। অ্যাডিপোজ টিস্যুতে এটা কি করতেছে? মনে করো যে লাইপোলাইসিস বাড়াইতেছে, লাইপোলাইসিস করতেছে। আর ব্লাডারে মূলত কি করতে? ব্লাডারে বিটা টু রিসেপ্টরই মূলত বেশি থাকতেছে, সাথে কিছু পরিমাণ বিটা টু আছে, তবে বিটা থ্রি হলো মেইনলি। ব্লাডারে তোমার যে ডেট্রোসার মাসেলটা আছে, সেই ডেট্রোসার মাসেলটা রিল্যাক্স করতেছে। বিটা থ্রি রিসেপ্টর ব্লাডারে সেই ডেট্রোসার মাসেলটা কি করতেছে? রিল্যাক্স করতেছে, ঠিক আছে। মূলত তোমার অ্যাডিপোজ টিস্যু, মূলত তোমার এই অ্যাডিপোজ টিস্যু এবং ব্লাডারেই থাকতেছে, ঠিক আছে। তো দেখো একটা মানে তোমার আমরা মানে ওই এর আগে বললাম না যে তোমার মানে তোমার ইন্টারনাল ইউরেথ্রাল যে স্ফিংক্টার আছে, এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার আছে হলো তোমার আলফা ওয়ান রিসেপ্টর। আলফা ওয়ান রিসেপ্টরটা কি করতেছে? কন্ট্রাকশন করতেছে, যার কারণে ক্লোজ হয়ে যেতেছে। অর্থাৎ ইউট্রাইন মানে আইইউএস ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা, অর্থাৎ এই যেটা, অর্থাৎ এই ইন্টারনাল মনে করো যে এটা আর কি তোমার স্ফিংক্টারটা ক্লোজ হয়ে যেতেছে, আলফা ওয়ান অ্যাক্টের কারণে এটা ক্লোজ হয়ে যেতেছে। হ্যাঁ, আর 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 এটা তোমার ধরো ব্লাডারের ডেট্রুসার মাসেল, এই ডেট্রুসার মাসেলের তো আছে তোমার বিটা থ্রি। বিটা থ্রি অ্যাক্টিভেটেড হইলে পরে তোমার কি হইতেছে? মাসেলটা রিল্যাক্স হয়ে যাইতেছে। কি হইতেছে? মাসেলটা রিল্যাক্স হয়ে যাইতেছে। তো এই দুইটার মনে করো যে মানে সম্মিলিত বা একসাথে কাজের ফলে তোমার ইউরিনারি রিটেনশন হইতেছে। অর্থাৎ তুমি যখন মানে স্ট্রেস বা সিনথেটিক স্টেটে আসো, তো তখন তো তোমার কখনোই ইউরিনেশন হবে না, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে মনে করো দুইটা একসাথে কাজ করছে, দুইটা আর কি রিসেপ্টর। তো এই ক্ষেত্রে তোমার কি তোমার মানে যখন তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাইরে যেতেছে, হ্যাঁ, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন বাইরে যেতেছে, তখন ডেট্রুসার যে এটা মাসেল ওটা রিল্যাক্স হয়ে যেতেছে। ওই ডেট্রুসার মাসেলে কি রিসেপ্টর পেলাম আমরা? বিটা থ্রি রিসেপ্টর। আর আইইউএস এই ইন্টারনাল স্ফিংক্টার, এই যে স্ফিংক্টারটা ক্লোজ হয়ে যেতেছে, এখানে আমরা কি পেলাম? আলফা ওয়ান রিসেপ্টর। তো দুইটা সম্মিলিত ভাবে তোমার কি প্রডিউস করতেছে? ইউরিনারি রিটেনশন, ইউরিনারি
রিটেনশন, অর্থাৎ তোমার ইভেন পাসওয়ার্ড হবে না। মানে তোমার আহ, মানে এক্সাম্পল হিসেবে ধরলে কি, ধরো তোমার পিছনে কুকুর দৌড়াইতেছে, এখন তুমি দৌড়াইতেছো, এখন ওই সময় যদি তোমার ইউরিনেশন বা ইউরিনারি চাপ দেয়, এরকম তো কখনো হবে না না। তো এই জন্য আর কি সিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে আর কি এই দুইটা রিসেপ্টর একসাথে কাজ করতেছে, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। ঠিক আছে, মোটামুটি এইগুলাই তোমার রিসেপ্টর হিসেবে আছে। দেন এটা হলো তোমার গাইডের ছবি। তো এখানে ডাইরেক্ট সব লেখা আছে, অর্থাৎ আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি। ঠিক আছে, এনে জাস্ট অ্যাডভান্স কিছু কথা লেখে যাক। এই জিনিসগুলো তোমরা জাস্ট একবার করে পড়বা, ঠিক আছে, একবার করে পড়বা। লোকেশন এফেক্টস দেওয়া আছে, একবার করে পড়বা। আর এটা হলো তোমার অ্যাড্রিনো রিসেপ্টর, অর্থাৎ তোমরা যা দেখলা, অর্থাৎ আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি দেয় নাই, যাক এটা লিপিন কটা ফিগার। তো মানে ওই আগে যেগুলো আমি মোটামুটি ডিটেলস বললাম, এনে জাস্ট মানে 2 লাইন করে তোমার সামারি। যেমন বিটা ওয়ান রিসেপ্টর তোমার হার্টে আসে, হার্ট রেট বাড়াইতেছে, তার মানে কি তোমার ট্যাকিকার্ডিয়া হইতেছে। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। তো এগুলা দেখবা আর কি, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, ঠিক আছে।